গাইস, আজকে আমরা সপরিবারে বেরিয়ে পড়েছি ঘুরতে। তো পুরীতে এসেছি, আর ঘুরবো না চারদিকে, এটা তো হতেই পারে না। তাই জন্য এই যে বাসটা পিছনে আমার দেখতে পাচ্ছেন, এই বাসটা আজ আমাদের বুক করা হয়েছে। আজকে চলেছি ধবলগিরি, উদয়গিরি, খণ্ডগিরি, তার সাথে রয়েছে কোণারকের সূর্য মন্দির, তার সাথে আরও অন্যান্য বিভিন্ন জায়গা। তো চলুন তাহলে আমি বাসটা দেখিয়ে দিই, বাসের ভিতরটা কীরকম আর কে কে রয়েছে। বাসটা ছিল খুবই সিম্পল। বাসের ভিতরটায় কিন্তু এসির ব্যবস্থা রয়েছে, তাই আমাদের মাথা পিছু ভাড়া পড়েছিল 350 টাকা করে। আমরা সকালে আসার কারণে বাসটা প্রায় ফাঁকাই ছিল, তাই বাস ছাড়তে একটু দেরি আছে। বাসে ওঠার পর থেকে খালি এদিক ওদিক ঘুরতে থাকে ও মজার মধ্যেই থাকে। বাসে এর মধ্যে একটা বড় আকারের বাঙ্কার রয়েছে, সেখানে আপনারা জামা কাপড়ের ব্যাগ এবং অন্যান্য সরঞ্জাম রাখতে পারবেন। বাসের ভিতরে আমাদের সবাই বসেছিল, দিদি, জামাইবাবু, আমার হাজবেন্ড, দাদা, বৌদি, কোয়েল, সবাই। বাসটা এখন পুরোটাই ফাঁকা, কারণ আমরা সবার প্রথমে এসেছি আর এখন বাজে 7টা। তো বাস ছাড়ার টাইম হচ্ছে 8টা। সেই সময়ের মধ্যে এইটা পুরো ফিল আপ হয়ে যাবে, তারপরে যাব আমরা ঘুরতে। আমরা এখন যে দর্শনীয় স্থানে ঘুরতে চলেছি তার নাম হলো চন্দ্রভাগা বিচ। চন্দ্রভাগা সমুদ্র সৈকত ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জেলার কোণারক সূর্য মন্দির থেকে 3 কিলোমিটার পূর্বে অবস্থিত। এই সমুদ্র সৈকতে চড়বার জন্য নানা রকম গাড়ি পাওয়া যায়। চন্দ্রভাগা বিচ এটি পুরী শহর থেকে 30 কিমি দূরে অবস্থিত। পূর্বে চন্দ্রভাগা কুষ্ঠ রোগীর প্রাকৃতিক নিরাময়ের স্থান হিসেবে বিবেচিত করা হয়। কোণারকের উপকূলে চন্দ্রভাগা সমুদ্র সৈকত ভারতের প্রথম নীল পতাকা শংসাপত্র পেয়েছে, যা পর্যটকদের জন্য আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা দিয়ে সজ্জিত পরিবেশ বান্ধব পরিচ্ছন্ন সৈকত দেওয়া হয়েছে। চন্দ্রভাগা প্রবাল প্রাচীর চন্দ্রভাগা সমুদ্র সৈকত থেকে ভারতের উপকূলবর্তী একটি বিশিষ্ট জীবন্ত প্রবাল প্রাচীর। মনে করা হয় কুষ্ঠরোগীর নিরাময়ের পর চন্দ্রভাগা নদীর মুখে সূর্য দেবতার আরাধনা করলে নদী শুকিয়ে যায়। এটি একটি শুষ্ক বিছানা বা একটি সংকীর্ণ। এবার চলেছি কোণারক সূর্য মন্দির মানে সান টেম্পল। এটি ভারতের পূর্ব উপকূলে অবস্থিত। কোণারকের সূর্য মন্দির 13 শতকের পূর্ব গঙ্গা রাজবংশের শাসক নরসিংহদেব প্রথম দ্বারা উড়িষ্যায় নির্মিত হয়েছিল। এই মন্দিরটার পিছনে প্রধান স্থাপিত হলেন বিশু মহারানা। এই মন্দিরটি একটি বিশাল আকার রথের আকারের মতো দেখতে, খুবই সুন্দর, খুবই মনোরম। তো গাইস, এখন আমরা পৌঁছে গেছি কোণারকের সূর্য মন্দির। তো চলুন আমি ভিতরটা দেখাবো। সুপ্রাচীন এই মন্দিরের চূড়ায় ছিল 52 টন ওজনের একটি বিশাল চুম্বক, যা সমুদ্রে চলাকালীন জাহাজকেও টেনে নিতে পারত। চুম্বকের সেই মারণ আকর্ষণ কাটিয়ে পুরী সমুদ্রে জাহাজ চালাতে পারতেন না কোনো নাবিকীয়। অতি কায়দায় জাহাজকে রীতিমতো পাড়ে টেনে এনে ধ্বংস করার ক্ষমতা ছিল বিরাট ওজনের ওই চুম্বকের। সেই কারণেই চুম্বকের মন্দিরকে অভিশপ্ত বলে উল্লেখ করেন তারা। যদিও পরবর্তীকালে ব্রিটিশদের এই তথ্য উড়িয়ে দেন জাতীয়বাদী ঐতিহাসিকরা। তাদের দাবি, দিক নির্ণয়ের ক্ষেত্রে সূর্য মন্দিরের অতি কায়দায় ওই চুম্বক ব্যবহার করা হতো। পরবর্তীকালে চুম্বকটির অবস্থান বদল হওয়ায় বিপাকে পড়ে বহু জাহাজ। 1255 খ্রিস্টাব্দে প্রথম নরসিংহদেব কোণারকের মন্দির নির্মাণ করেন। তিনি ছিলেন পূর্বগঙ্গ রাজবংশের সন্তান। সংস্কৃত শব্দ কোনো অর্ক দুটি শব্দের মিশ্রণে মন্দিরের নাম হয় কোণারক। অর্ক শব্দটির অর্থ হলো সূর্য। এই মন্দির সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়েছিল বলে জানা যায়। কালো গ্রানাইট ও লাল বেলে পাথরের এই মন্দিরটি নির্মাণ করেন রাজা নরসিংহদেব। এর 3টি কাঠামো ছিল। কালো পাহাড়ের আক্রমণে 2টি কাঠামো সম্পূর্ণ ভেঙে পড়ে। পরবর্তীকালে ভগ্নপ্রায় অবস্থায় নাট মন্দিরের অংশটি উদ্ধার করেন ভাইসরয় লর্ড কার্জন।
যেখানে ছিল না কোনো কালো মূর্তি। তারপরে ব্রিটিশরা ইট বালি পাথর দিয়ে আবার মন্দিরটিকে ভরে দেয়। এবার আমরা চলেছি শান্তি স্তূপ মানে ধৌলগিরি। ধৌলগিরির শান্তি স্তূপ শান্তি পাগদা নামেও পরিচিত আছে। তো গাইস, আমার পিছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধবলগিরি। তো চলুন উপরটা দেখা যাক কীরকম। ধৌলগিরি ভুবনেশ্বর থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত। ভুবনেশ্বর থেকে পুরী যাওয়ার সময় কেউ শান্তি স্তূপের সন্ধান পায়। নামের মধ্যে শান্তি শব্দটি শান্তির ইঙ্গিত দেয়, যেহেতু রাজা অশোক শান্তি ও শান্তির পথ অবলম্বন করেছিলেন এবং বৌদ্ধ ধর্ম অবলম্বন করেছিলেন, তাই তিনি কলিঙ্গ যুদ্ধের সমাপ্তির জন্য পরিচিত একটি জায়গায় ধৌলগিরি শান্তি স্তূপে ভিত্তি স্থাপন করেন। এখানে একজন ভগবান বুদ্ধের আদেশ খুঁজে পায়। আসলে ধবলগিরিতে একটাই জিনিস দেখার আছে, সেটা হলো বুদ্ধ মূর্তি। তো তোমাদেরকে বুদ্ধ মূর্তিটা দেখাই। আর এখানে আশপাশের যে এরিয়াটা এতটাই দারুণ যে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। যতক্ষণ না আপনারা আসেন এখানে, ততক্ষণ আপনারা বুঝতে পারবেন না যে জায়গাটা কতটা সুন্দর। তো আশপাশের এরিয়াটা দেখুন। এটাই হলো কলিঙ্গ যুদ্ধের মাঠ, মানে রাজা এখানেই কলিঙ্গ যুদ্ধ করেছিলেন। রাজা অশোক সৈনিকদের রক্ত বন্যা বইয়ে দিয়েছিলেন, তাই রাজা অশোককে চণ্ডাশোক বলেও পরিচিত করা হয়। এই যে বুদ্ধ মূর্তিটা দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে এখানে বিশেষতা। এই বুদ্ধ মূর্তিটাই হলো এই ধবলগিরির মেন ঠাকুর। ধৌলগিরি শান্তি স্তূপ নির্মাণে ফুজি ও গুরুজি সহযোগিতা করেছিলেন, সেই কারণে এটি উপাসনার স্থান হয়ে ওঠে। এখানে একটি পাথর কাটা হাতি দেখতে পাবেন, যেটিকে উড়িষ্যার প্রাচীনতম বৌদ্ধ ভাস্কর্য বলে মনে করা হয়। আর এখানে হাওয়াটা এতটাই চলছে যে চুল পুরো পাখির ভাষা হয়ে যাচ্ছে। এবার আমরা চলেছি লিঙ্গরাজ টেম্পল মানে লিঙ্গরাজ মন্দির। লিঙ্গরাজ মন্দিরটি ভারতের উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বরে অবস্থিত। এই মন্দিরটি 11 শতকে সোমবংশীয় রাজা যযাতি কেশরী নির্মাণ করেন। এই মন্দিরের ভিতরে ভগবান শিবের উদ্দেশ্যে নির্মিত। মন্দিরটির কলিঙ্গ এবং ওড়িয় শৈলীতে নির্মিত। এই মন্দিরটি কলিঙ্গ স্থাপত্যের অন্যতম সেরা উদাহরণ। লিঙ্গরাজ মন্দির ভুবনেশ্বরের সবথেকে বড় মন্দির। কেন্দ্রীয় মিনারটি 180 ফুট উঁচু। মন্দিরটি কলিঙ্গ স্থাপত্যকলা এবং মধ্যযুগীয় ভুবনেশ্বর স্থাপত্য শৈলীতে নির্মিত। ধারণা করা হয়ে থাকে মন্দিরটি সোমবংশীয় রাজত্বকালে নির্মিত হয়। লিঙ্গরাজ মন্দিরের ভোগমণ্ডপ 12 শতকে নির্মিত করা হয়েছিল। লিঙ্গেশ্বর মন্দির, লিঙ্গরাজ মন্দিরে ফোন, ক্যামেরা, বেল্ট কিছু অ্যালাউ নেই, তাই জন্য কিছুই দেখাতে পারলাম না। আশপাশটা তুলেছি সেটাই দেখালাম। এবার আমাদের লাস্ট দর্শনীয় স্থান হলো উদয়গিরি এবং খণ্ডগিরি। উদয়গিরি মানে হলো সানরাইজ হিল এবং এর 18টি গুহা রয়েছে, যেখানে খণ্ডগিরিতে 15টি গুহা রয়েছে। উদয়গিরি এবং খণ্ডগিরির গুহাগুলিকে শিলালিপিতে লেনা বলা হয়েছে। এগুলি বেশিরভাগই জৈন এবং তপসী আদিবাসীর জন্য খারাবেলের রাজত্বকালে বের করা হয়েছিল। এই দলের সবচেয়ে গুরুত্ব ছিল উদয়গিরি রানী গুফা, যা একটি দ্বিতল মাঠ। এই গুহাগুলিতে আদিবাসীরা থাকতেন, তাই ঘোরবার জন্য আমরা উপরে উঠেছিলাম। সে কি পাহাড়ের রাস্তা! এই পাহাড়ের রাস্তাগুলো দেখে একটাই গান খালি মনে পড়ছে, উঁচি নিচি হে ডগরিয়া। তো বন্ধুরা, আমি এখন খণ্ডগিরির পাহাড়ে উঠছি, এতটাই উঁচু আমার দুটো হাঁটু কনকন করছে, আমি পাচ্ছি না। দেখুন উঁচুটা দেখুন, আর পিছন দিকের উঁচুটা দেখাচ্ছি দেখুন। এই যে কি হয় মেরা শেরপথ, কি হয় মেরা শেরপথ থাক গেয়া। কোয়েল আমাদের সবার কোলে কোলে এসেছে, তাতেও কোয়েল বলছে, মা আমি বড্ড হাঁপিয়ে গিয়েছি। আর আমি বর্তমানে এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হলো খণ্ডগিরি।
এই গুহাগুলির নির্মাণ কলিঙ্গ রাজ খারবেলের রাজত্বকালীন সময় হয়েছিল বলে ধারণা করা হয়। এই গুহাগুলো জৈন সাধুদের আস্তানা হিসেবে ব্যবহার করা হতো। এখানে 15 থেকে 18টি গুহা আছে। আর একটা কথা বলে রাখি, এই খণ্ডগিরি পাহাড় থেকে এই বাইরের যে শহরটা খুব সুন্দর লাগছে, সেটা আমি এক পলক আপনাদের সাথে শেয়ার করতে চাই। খণ্ডগিরি পাহাড় থেকে এই শহরটিকে দেখা যায় খুবই মনোরম এবং খুবই সুন্দর এবং আকর্ষণীয় জনক। এই দুর্গম আঁকাবাঁকা পাহাড় থেকে একা নেমে যাওয়া খুবই অসম্ভব ব্যাপার, তাই যদি সঙ্গে কোনো সাথী থাকে খুবই ভালো হয়। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করতে চাই যে আপনারাও একে অপরের সাহায্য নিয়েই এই পাহাড় থেকে নামুন। বন্ধুরা, দুঃখের বিষয় একটাই যে খণ্ডগিরিতে উঠতে পারলাম কিন্তু উদয়গিরিতে উঠতে পারলাম না। একটাই কারণ যে আমাদের বাসের টাইম হয়ে গেছে। বাসের টাইমটা এতটাই কম যে আমরা উদয়গিরিতে উঠতে পারলাম না। তো গাইস, আজকের ব্লগটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ব্লগে।